Hello, my dear students, my sisters and brothers. তো দেখো গাইড টু এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব বা চর্চা করব, তোমরা পিপিটির মাধ্যমে ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ যে আলোচনার বিষয়টি আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব তা সমস্ত স্তরের। এই সমস্ত স্তরের কথাটি বললাম এই জন্যই যে এটি যারা এডুকেশন সাবজেক্টের উপরে চর্চা করছো বা বিএ পড়ছো, এমএ করছো, বিএড করছো, ডিএলএড করছো, তাদেরকে চর্চা করতে হবে। এবং স্পেশালি যাদের উপরে আমি ভিডিও বানিয়ে আসছি রিসেন্ট অনেক দিন থেকে, যে যারা ওয়েস্ট বেঙ্গলে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক হিসাবে নিযুক্ত হওয়ার জন্য যে এসএসসি, এমএসসি, পিএসসি হয়ে থাকে, তো সামনে একটি নোটিফিকেশন আমাদের এসএসসি, পিএসসি এবং একটি এসএসসি আশা করছি হতে চলেছে ভোটের আগে, আশা করা যায়। তো মোটামুটি আমরা এসএসসি এবং পিএসসির দিকে টার্গেট রেখেছি এবং তাছাড়াও আমি তাদেরকে বলবো যারা বিএ এমএ করছো এডুকেশনের উপরে, তো তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়গুলো নিয়ে চর্চা করব বা আলোচনা করব দেখো, তা হলো হোয়াট ইজ মেজারমেন্ট, পরিমাপ কি, কনসেপ্ট অফ এডুকেশনাল মেজারমেন্ট, আমরা জানবো শিক্ষাগত পরিমাপ কি, টাইপস অফ মেজারমেন্ট, মেজারমেন্টের যে 4টে স্কেল রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং হোয়াট ইজ ইভালুয়েশন, মূল্যায়ন কি, কনসেপ্ট অফ এডুকেশনাল ইভালুয়েশন, শিক্ষাগত মূল্যায়ন কি, এবং কনসেপ্ট অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট কি। তো দেখো অনেকগুলো বিষয় নিয়ে যেহেতু আলোচনা করব, তো একটু ধৈর্য রেখো, কারণ একটু সময়টা বড় হতে পারে। ওই একটা বড় সমস্যা, আমরা কোথাও সার্চ তো করি কিন্তু যখনই দেখি টাইম অনেকটা, তাতে আর আসতে চাই না। তো আরেকটা বিষয় তোমরা দেখো, একটু নিচে খেয়াল করো, দেখতেই পাচ্ছ যে আমি একটি বিষয় তোমাদের সামনে আগে কোনোদিন এইভাবে লেখা আকারে তোমাদের দেয়া হয়নি। তো অনেকেই আমাকে আগে জানতে চেয়েছিলে যে আমি অনলাইনে এডুকেশন সাবজেক্টের উপরে গাইড করি কিনা। তো রিসেন্ট আমি কিছুদিন হলো শুরু করেছি এডুকেশন সাবজেক্টের এসএসসি, পিএসসি এবং এমএসসির দিকে লক্ষ্য রেখে এডুকেশন সাবজেক্টের আমি অনলাইন গাইড প্রোভাইড করি। যাদের আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তারা আমার ডেসক্রিপশন বক্সে মেসেঞ্জার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ওখানে আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। তো একেবারে আর সময় নষ্ট করব না, একবারে আমরা আলোচনার জায়গায় চলে যাচ্ছি। তো দেখো প্রথমেই আমরা কনসেপ্ট নেব মেজারমেন্ট। দেখো এই মেজারমেন্ট যে বিষয়টি, এটা আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কাজে লাগে, বা আমরা কিন্তু সচেতন অসচেতনভাবে প্রতিনিয়ত মেজারমেন্ট করে চলেছি, কিন্তু হয়তো আমরা জানি না সেটা মেজারমেন্ট করছি, বা অসচেতনভাবেও করে চলেছি প্রতিনিয়ত। যেমন কেমনভাবে ভাবতে পারো, তুমি বাজার গিয়েছো, আলু কিনছো, তার মানে তুমি বলছো 1 কেজি আলু দাও, তার মানে 1 কেজি আলু দাও, তুমি কিন্তু দেখো যে দাঁড়িপাল্লাটা ওজন করছে, সেটা 1 কেজি যখন হচ্ছে তারপরেই তুমি নিচ্ছ, কম হলে কিন্তু নেবে না, বা দোকানদারও দিচ্ছে না। বা যখন কম্পিউটার কাটাতে ওজন করছে, যতক্ষণ না 1 কেজি হচ্ছে ততক্ষণ নিচ্ছ না, যদি 1 গ্রামও কম থাকে নিচ্ছি না। তার মানে আমরা বা কোথাও একটা ধরো কোনো জিনিস কিনতে গিয়েছো, তার একটা দৈর্ঘ্য অনুযায়ী কিনতে হবে, তো তার মানে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা পরিমাপ করছি, প্রতিনিয়ত পরিমাপ করে চলেছি। তো এখানে আমরা একটা কনসেপ্ট নেব, বা মানে যেটাকে বলবো আমরা সংজ্ঞাটা জানবো যে কোনটা মেজারমেন্ট বলছে। দেখো যখন কোনো বস্তুকে বা কোনো ঘটনাকে একটা পূর্ব নির্ধারিত স্বীকৃত নিয়মাবলীর পরিপ্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, তখন তাকে পরিমাপ বলে। একটু জিনিসটা ক্লিয়ার করে নাও, কি বলছি যে পরিমাপ কোনটাকে বলবো, পরিমাপ আমরা সেটাকে বলবো যে যখন কোনো বস্তুকে বা কোনো ঘটনাকে একটা পূর্ব নির্ধারিত নিয়মাবলীর ভিত্তিতে শুধু সংখ্যা দ্বারা প্রকাশ করব, তখন তাকে আমরা বলবো পরিমাপ। যেমন 1 কেজি আলু, 3 কেজি মটর কলাই, বা বা কোনো কিছু আমরা একটা বললাম, বা এত দৈর্ঘ্য একটা পাইপ দিন তো, বা এতটা পরিমাণ একটা আমাকে একটা কাঠের টুকরো দিন তো, মানে তার দৈর্ঘ্য প্রস্থ যখন মাপছি সেটা পরিমাপ করছি, যখন তার ভর মাপছি সেটা পরিমাপ করছি, যখন আমরা জ্বর দেখছি থার্মোমিটার ব্যবহার করে তখনও পরিমাপ করছি যে এতটা জ্বর আছে। তার মানে কি বলা হচ্ছে, কোনো স্বীকৃত নিয়মাবলীর ভিত্তিতে যখন সেটাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, যে এত, যেমন যখন আমরা উচ্চতা মাপছি বাড়ির, এত ফুট এত ইঞ্চি, বা ওজন করছি এত কিলো, এত কেজি এত গ্রাম,
বা বা আমরা বললাম যে এতটা এর জ্বর আছে, তাহলে এগুলো কি সবই পরিমাপ। তো পরিমাপ হচ্ছে কোনো স্বীকৃত নিয়মাবলীর দ্বারা যখন কোনো কিছুকে শুধু সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেটাকে আমরা পরিমাপ বলছি। যেমন ধরো পরিমাপ বলতে কোনো বস্তুর দৈর্ঘ্য হতে পারে, দৈর্ঘ্যটাকে আমরা পরিমাপ করি যে এত, ওজন হতে পারে, তার আয়তন হতে পারে যে এত দৈর্ঘ্য বা প্রস্থ, আয়তন হতে পারে কতটা এরিয়া জুড়ে আছে, তার সময় হতে পারে, সময়টাকেও আমরা মেজার করি, যেমন পরীক্ষার সময় এত টাইমের বেশি দেবে না, সেটাও পরিমাপ। তাপমাত্রা হতে পারে যেটা আমি থার্মোমিটারে বললাম, লিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এগুলো সবই পরিমাপের কনসেপ্ট। তার মানে আমাদের প্রাত্যহিক জীবনের এই ক্ষেত্রগুলোতে আমরা যে কোনো জিনিস আমরা কিনতে যাচ্ছি, বিক্রি করছি, সবই পরিমাপের একটা বিষয় রয়েছে। তো এটা হচ্ছে আমাদের পরিমাপ। তো এই এস স্টিভেন্স এই যে ব্যক্তি, ইনি এই একটি কার্যকারী বা গুরুত্বপূর্ণ সংজ্ঞাটি দিয়েছেন। এস স্টিভেন্স উনি বলছেন যে কোনো নির্দিষ্ট নিয়মাবলীর পরিপ্রেক্ষিতে কোনো বস্তুকে সংখ্যা দ্বারা প্রকাশ করার প্রক্রিয়াকে পরিমাপ বলে, উনি বললেন। তার মানে এই যে বিষয়টা, এটা আমাদের সামনে ক্লিয়ার হলো। তো যদি এটা অফলাইন ক্লাস হতো আমি জেনে নিতাম যে তোমাদের ক্লিয়ার হলো কিনা, না হলে আরেকটু বোঝাতাম, কারণ বারবার রিপিট করলে টাইম বাড়ছে। তো এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখো তুমি আমরা একটা কাঠের বক্স তৈরি করতে চাইছি, কোনো একজন মিস্ত্রিকে বলা হলো যে আমার একটা কাঠের বক্স তৈরি করে দিন। তো উনি যখন কাঠের বক্স তৈরি করবেন তোমাকে জিজ্ঞেস করবে যে কতটা বড় করব। তার মানে তুমি তাকে তার দৈর্ঘ্য বলবে, তার প্রস্থ বলবে, তার উচ্চতা বলবে, তার ভিত্তিতে সে বক্সটা তৈরি করবে। তার মানে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মাপা হচ্ছে তার ভিত্তিতে হচ্ছে। বা আমরা কোনো একটা জিনিস কিনতে গেলাম, তার ওজন মেপে নিয়ে আসি। তার মানে সেটা হচ্ছে একটা, ধরো আমরা একটা ফর্দ নিয়ে বাজার করতে গেলাম, তার মানে ফর্দে একটা পরিমাণ আছে যে এত কেজি আলু দিন, এত কেজি মটর দিন, এত কেজি আমাকে পেঁপে দিন, এত কেজি বেগুন দিন, এগুলো সবই পরিমাপ। আচ্ছা নেক্সট স্লাইডে আমরা চলে যাব। নেক্সট স্লাইড, এটা কিন্তু পরিমাপ, এটা সর্বক্ষেত্রে, আমরা কিন্তু শিক্ষাক্ষেত্রে পরিমাপের কথা বললাম না, এটা আমাদের ব্যবহারিক জীবনের সমস্ত ক্ষেত্রে ওভারঅল কনসেপ্ট থেকে পরিমাপের কথা বললাম। এবার আমরা যেটা দেখবো যে এডুকেশনাল মেজারমেন্টটা কি, যে শিক্ষাগত পরিমাপ কি। শিক্ষাগত পরিমাপ সেটা যে শিক্ষাক্ষেত্রে কোনো কর্মসূচির অন্তর্গত জ্ঞানকে যখন নির্দিষ্ট নিয়মের পরিপ্রেক্ষিতে শুধুমাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে বলা হচ্ছে এডুকেশনাল মেজারমেন্ট। যেমন ধরো বিষয়টা বোঝার চেষ্টা করো, যে একটা ক্লাস 7-এর 1 বছর কোর্স, মানে 1 বছর ধরে পড়তে হবে, ক্লাস 8টা 1 বছর ধরে পড়তে হবে, বা একটা সেমিস্টার 6 মাস পড়তে হবে। এই 6 মাসের পরে তাকে তো একটা পরীক্ষা দিতে হয়, এবং পরীক্ষার ভিত্তিতে সে একটা নাম্বার পায়। তার মানে এটাকেই বলছে কোনো একটা শিক্ষামূলক কর্মসূচি বা শিক্ষাক্ষেত্রে কোনো কর্মসূচির অন্তর্গত শিক্ষার্থী যে জ্ঞানটা অর্জন করেছে সেটাকে যখন যাচাই করে শুধুমাত্র একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা আছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা পরিমাপ বলবো। যেমন মার্কশিটের যে নাম্বারগুলো সেগুলো পরিমাপ হিসাবে ব্যাখ্যা করব। তো উদাহরণটা দেখো, রাহুল 100 নাম্বারের ইতিহাস পরীক্ষা দিয়েছে রাহুল, তো তাতে সে 85 পেয়েছে। এই যে 85 নাম্বার পেয়েছে এটা হচ্ছে শিক্ষাগত পরিমাপের মান। এখানে কিন্তু তার গুণগত দিক দেখা হচ্ছে না। এখানে আরেকটা জিনিস খেয়াল করবে, যে পরিমাপের ক্ষেত্রে শুধু সংখ্যাগত দিকটাকেই দেখা হয়, পরিমাণগত দিকটাকে দেখা হয়, তার গুণগত দিকটাকে দেখা হয় না। এই যে রাহুল, সে টুকলি করে 85 পেলো, না কারো দেখে 85 পেলো, না সে নিজের কোয়ালিটির দ্বারা 85 পেলো, সেগুলো যাচাই করছে না। যে যখন এগুলো যাচাই করব তখন সেটা মূল্যায়ন হয়ে যাবে। কিন্তু যখন শুধু সংখ্যাটা ভিত্তি করে আমরা তাকে মান দিচ্ছি বা তাকে গুরুত্ব দিচ্ছি তখন সেটা হচ্ছে কি না মেজারমেন্ট, যেটাকে আমরা এডুকেশনাল মেজারমেন্ট বলবো। যেমন শিক্ষা বিজ্ঞানে এই মেজারমেন্ট শব্দটি অর্থ হলো অভিক্ষার ফলের পরিমাণগত প্রকাশ। অভিক্ষার দ্বারা যে ফল পেয়েছি তার পরিমাণগত প্রকাশকে বলা আছে যে কোয়ালিফিকেশন অফ টেস্ট রেজাল্ট, অভিক্ষার যে ফল। আচ্ছা থর্নডাইক দেখো, থর্নডাইক উনি শিক্ষাগত পরিমাপের একটি সংজ্ঞা দিয়েছেন। উনি বলছেন যে শিক্ষাগত পরিমাপ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নির্ধারণ করা হয় যে একজন ব্যক্তি কাঙ্ক্ষিত শিক্ষাগত লক্ষ্য কতটুকু অর্জন করেছে, মানে যতটা টার্গেট রাখা হয়েছিল সেটা কতটা অর্জন করেছে। যে 100 তো মার্ক ঠিক করা হয়েছে, তার ভিতরে কতটা পেয়েছে, তার ভিত্তিতে আমরা তাকে বলবো যে সেই বিষয়ে ততটা তার জ্ঞান আছে। তো কতটা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পেরেছে সেই যে মান পরিমাপের, সংখ্যা দ্বারা প্রকাশ করা মান, সেটাই হচ্ছে কি না পরিমাপ। এরপরে আমরা যাব ইভালুয়েশন, মূল্যায়ন। মেজারমেন্টের থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং বড় বিষয় হচ্ছে ইভালুয়েশন। এর মাঝেও আরেকটা বিষয় থাকে সেটা আমি পরে আলোচনা করছি। আমরা এবারে মূল্যায়ন দেখব। এই যে এই স্লাইডে আমি যেটা আলোচনা করছি এই মূল্যায়নটা আমাদের
ব্যবহারিক জীবনে সমস্ত ক্ষেত্রে মূল্যায়নের কথা বলছি, আমি কিন্তু এখনো শিক্ষাগত মূল্যায়নের কথা যাইনি, পরের স্লাইডে আলোচনা করব। এখানে আমরা দেখবো আসলে মূল্যায়ন কি, কারণ আমাদের দৈনন্দিন জীবনে মূল্যায়ন পরিমাপ কথাগুলো ব্যবহার করি। তো মূল্যায়ন দেখো, যখন কোনো সুনির্দিষ্ট নিয়মাবলীর ভিত্তিতে কোনো বস্তুকে পরিমাণগতভাবে এবং গুণগতভাবে যাচাই করা হয়, সেই সাথে তার সামগ্রিক ফল বিশ্লেষণ করা হয়, যে কিভাবে হলো, কেন হলো, এবং তার শেষ রেজাল্টটা কি ঠিকঠাকভাবে বিশ্লেষণ করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে মূল্যায়ন বা ইভালুয়েশন। আবারও এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে বলা হচ্ছে যখন কোনো সুনির্দিষ্ট নিয়ম প্রয়োগ করে শুধু পরিমাণগত দিককে গুরুত্ব দেওয়া হচ্ছিল, তখন সেটা পরিমাপ, পরিমাণগত দিক বা সংখ্যাগত দিক। আর যখন তার পরিমাণের পাশাপাশি তার গুণগত দিক যাচাই করব এবং তার সামগ্রিক দিকটা বিশ্লেষণ করব, তখন তাকে বলবো মূল্যায়ন। যেমন ধরো তুমি বাজারে কিছু কিনতে গেছো, তুমি বললে দোকানদারকে, ভুসিমাল দোকানে, যে আমাকে 1 কেজি মুসুর দিন। দোকানদার বললো যে দেখো একটা মুসুর আছে এই এত দাম, একটা মুসুর আছে এই দাম, একটা মুসুর এই ভালো কোয়ালিটির মুসুরটা এই দাম। তুমি কি করছো, যখন মূল্যায়ন করবে, যখন পরিমাণগতভাবে নিয়ে চলে আসবে, সে কোনটা বেশি দিল কম দিল দেখার দরকার নেই, কিন্তু যখন তুমি মূল্যায়ন করবে যে না এটার থেকে এটা তো ভালো কোয়ালিটি, এটা পরিমাণগত দিকটাও যেমন দেখবে, গুণগত দিকটাও যাচাই করছি, তবেই মুসুর ডালটা কিনছি, তখন সেটা মূল্যায়ন করে কিনছো, পরিমাপের দ্বারা কিনছো না। তো এক্সাম্পল দেখো, অমলেশ বাজারে আলু কিনতে গেল, আলুর দামের সাথে দামটাও যেমন জানলো, তার পরিমাণগত দিক এবং গুণগত দিক বজায় রেখে। যেমন ধরো একজন আলু ব্যবসায়ী, সে অনেক ধরনের আলু নিয়ে বসে আছে, বললো এটা 10 টাকা, এটা 12 টাকা, এটা 15 টাকা, তার মানে অবশ্যই 15 টাকারটা একটু আমরা ভালো দেখতে পাই, কারণ সেভাবেই সাজিয়ে রেখেছে। তো অমলেশ দেখলো যে 15 টাকা দামের সাথে কোয়ালিটিটা ঠিক আছে, তার মানে আমি আলুটা কিনলাম। তো এইগুলো যখন যাচাই করছি, এটা হয়ে যাচ্ছে আমাদের মূল্যায়ন বা ইভালুয়েশন। আচ্ছা, যেটা মেচেল সেরিভেন উনি বলছেন ওনার দৃষ্টিভঙ্গিতে যে মূল্যায়ন হলো কোনো কিছুর গুণটা দেখা হবে মূল্যায়নের দ্বারা, এবং মূল্য এবং মান নির্ধারণ করা, মান নির্ধারণের প্রক্রিয়া বা তার ফলাফল। উনি বললেন যে কোনো কিছু বিষয়ে তার গুণ দিকটা দেখবো, মূল্যগত দিকটা দেখবো, এবং তার মান নির্ধারণের প্রক্রিয়া বা ফলটাকে উনি মূল্যায়ন বলেন। এবার আমরা যেটা দেখব যে শিক্ষাগত মূল্যায়নটা দেখব, যে এটা আমরা দেখলাম কি, হ্যাঁ এডুকেশনাল ইভালুয়েশন দেখবো, আমরা দেখলাম মূল্যায়ন, এবার দেখবো এডুকেশনাল ইভালুয়েশন। যেরকম আমরা শিক্ষাগত পরিমাপ দেখেছিলাম, দেখো যখন কোনো শিক্ষার্থীর পারদর্শিতার মানকে পরিমাণগতভাবে গুণগতভাবে যাচাই করা হয়, সেই সাথে তার প্রাপ্ত ফলাফলকে বিশ্লেষণ করা হয়। যে সেখানে আমি বলেছিলাম না যে রাহুল ইতিহাসে 185 পেয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে মূল পরিমাপের ক্ষেত্রে, যে 85 পেয়ে গেছে, কিন্তু মূল্যায়নে তার পরিমাণটা পেয়েছে 85, কিন্তু সে কি 85 পাওয়ার যোগ্য, না কারো দেখে টুকেছে, না টুকলি করে টুকেছে, সেইগুলো গুণগত দিকটা যাচাই করা হবে, এবং তার ফলাফলকে তার আইকিউ লেভেল এবং তার পাওয়ার যোগ্যতার সাপেক্ষে টিচার কি করবে, বিশ্লেষণ করবে। তো তখন সেটা হয়ে যাবে শিক্ষাগত মূল্যায়ন। তার মানে যখন শিক্ষার্থীর পারদর্শিতার মানকে পরিমাণগত দিকের পাশাপাশি তার গুণগত দিকটাও বজায় বিচার করা হবে এবং তার প্রাপ্ত ফলকে বিশ্লেষণ করা হবে বিভিন্নভাবে, সেটা হয়ে যাবে মূল্যায়ন। তো গ্রোনল্যান্ড এবং লিউইন ওনারা কি বলছেন, ওনারা বলছেন শিক্ষার্থীর শিখন উদ্দেশ্য কতটুকু অর্জন করতে পেরেছে তা নির্ধারণের জন্য তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যার সুসংবদ্ধ প্রক্রিয়া, শিক্ষার্থীকে যে উদ্দেশ্যে পাঠদান করা হচ্ছে সেটা কতটা অর্জন করতে পেরেছে সেটার জন্য তথ্য সংগ্রহ, এবং সেটাকে বিশ্লেষণ করে দেখা হবে যে এতটা পেরেছে, এবং তার ব্যাখ্যা করা হবে, সেই পুরো প্রক্রিয়াটাকে ওনারা বললেন মূল্যায়ন। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে দেখে নেব অ্যাসেসমেন্ট। দেখো যখনই পরিমাপ মূল্যায়ন নিয়ে আলোচনা হবে, তখনই অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা হবে, কারণ এটা সিলেবাসে আমাদের উল্লেখ না থাকলেও অ্যাসেসমেন্ট এই পরিমাপ মূল্যায়নের আলোচনার সঙ্গে মানে যাকে বলা ওতপ্রোতভাবে জড়িত। কেন? কারণ আগে পরিমাপ, তারপরে অ্যাসেসমেন্ট, তারপরে মূল্যায়ন, মিডিলে যে কাজ করে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্টটা আমরা একটু দেখবো। অ্যাসেসমেন্ট প্রক্রিয়া বা একটা প্রক্রিয়া বা পদ্ধতি, যেখানে বিভিন্ন কৌশল ব্যবহার করে শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীর গুণগত পরিমাণগত বৈশিষ্ট্যকে পরিমাপ করা হয়, তখন তাকে অ্যাসেসমেন্ট বলে। আবার জিনিসটা বোঝার চেষ্টা করো। প্রথমে পরিমাপ শুধু সংখ্যা দ্বারা প্রকাশ করা হচ্ছে, তার কোয়ালিটি বিচার করা হচ্ছে না। অ্যাসেসমেন্টে কিন্তু তার গুণগত দিকও দেখা যাচ্ছে, পরিমাণগত দিকে দেখে তাকে বিচার করা হচ্ছে। আর সর্বশেষে মূল্যায়ন তার গুণগত দিক পরিমাণগত দিক দেখছে এবং তার রেজাল্টটাকে বিশ্লেষণ করছে আরো ভালোভাবে, রেজাল্ট
মানে শেষ পর্যায়ে যেটা সেটা হচ্ছে মূল্যায়ন। তো অ্যাসেসমেন্টের ক্ষেত্রে দুটো মেন কোড, গুণগত দিক, পরিমাণগত দিক। আচ্ছা, অ্যাসেসমেন্ট হলো শিক্ষার উদ্দেশ্য কতখানি সাফল্যমণ্ডিত হয়েছে তা যাচাই করা এবং তার মূল্য বিচার করাই হলো অ্যাসেসমেন্ট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল করো, অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কি বলছে, এটা একটা প্রক্রিয়া যেখানে বিভিন্ন কৌশল, সেটা ওরাল টেস্ট হতে পারে, লিখিত পরীক্ষা হতে পারে, প্রজেক্ট দিতে পারো, ভাইভার মাধ্যমে হতে পারে, তাকে বিভিন্ন কৌশল ব্যবহার করে তার গুণগত দিক পরিমাণগত দিক যাচাই করা হয়, সেটা অ্যাসেসমেন্ট, যেমন আমাদের শিক্ষাক্ষেত্রে হয়ে থাকে। তো অ্যাসেসমেন্টের দ্বারা কতখানি শিক্ষার উদ্দেশ্য অর্জিত হয়েছে সেটাকে যাচাই করা হয়। যেমন এক্সাম্পল দেখো, শিক্ষক ক্লাসরুমে গণিত করিয়েছে এবং সূত্র ধরে করিয়েছে এবং তারপরে গণিতটা কতটা শিখেছে সেটা জানার জন্য সে কিছু গণিত করতে দিয়েছে, দেখলো বেশিরভাগ শিক্ষার্থী সে গণিতের মেন একটা সূত্র সেটা ভুল করছে, সে যে ভুল করছে তার ভুল করছে দেখে আবার শিক্ষক ঘুরে পুনরায় বোঝানোর চেষ্টা করছে, তার মানে এই ধরনের অ্যাসেসমেন্টকে বলা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তার মানে এখানে বলা হচ্ছে শিক্ষক যাচাই করলেন, দেখলেন বেশিরভাগ ছেলে ভুল করছে, তার মানে আবার অন্যভাবে শেখাতে হবে, তার মানে এটা কি হলো, একটা অ্যাসেসমেন্ট হলো। আচ্ছা, নেক্সট আমরা যাব, আরও একটু টাইম হলে হয়। আচ্ছা, নেক্সট দেখো, এই জায়গাটার দ্বারা আমরা তিনটে বিষয়কে আলাদা আলাদাভাবে ক্লিয়ার করব। কীরকমভাবে ক্লিয়ার করব? মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন। একটু ভালো করে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করো যে কোনটাকে আমরা মেজারমেন্ট বলবো, কোনটাকে অ্যাসেসমেন্ট বলবো, কোনটাকে ইভালুয়েশন বলবো। দেখো সার্কেল নিচে দেখতে পাচ্ছ, যেটা সব থেকে ফাঁকের বড় এরিয়া ইভালুয়েশন, মাঝের এরিয়াটা অ্যাসেসমেন্ট, তার মাঝের এরিয়াটা মেজারমেন্ট। তার মানে মেজারমেন্টটা ক্ষুদ্র ছোট জায়গা যেখানে শুধু সংখ্যা দ্বারা বা পরিমাণগতভাবে যাচাই করা হচ্ছে বস্তুকে বা ব্যক্তিকে। অ্যাসেসমেন্টে গুণগত দিক পরিমাণগত দিক দেখাচ্ছে, কিন্তু যখন ওভারঅল দিকটা বিশ্লেষণ, তার পরিমাণগত গুণগত দিক দেখাচ্ছে এবং তাছাড়াও তার যে রেজাল্ট, যে ফলটা সেটাকে বিশ্লেষণ করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, সেটা ইভালুয়েশন। যেমন দেখো, পরিমাপ, অ্যাসেসমেন্ট এবং মূল্যায়ন একই অর্থে ব্যবহার করা হয় অনেক সময়, যে সবই তো যাচাই করা, কিন্তু এদের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। যেমন অ্যাসেসমেন্ট মূল্যায়নের থেকে সংকীর্ণ, মূল্যায়ন থেকে ছোট, কিন্তু আবার পরিমাপের থেকে বৃহৎ। পরিমাপ হলো নম্বর দান করা, পরিমাপটা শুধু নম্বর দান করা হচ্ছে। অ্যাসেসমেন্ট হলো মূল্যায়নের জন্য কি করা না, তথ্য সংগ্রহ করা, এবং মূল্যায়ন হলো চূড়ান্ত সিদ্ধান্ত। দেখো এইখানটাই ক্লিয়ার হয়ে যাবে, পরিমাপটা কি করছে, শুধু নাম্বার দিয়ে দিচ্ছে, তার ভালো খারাপ গুণগত দিক দেখছে না। অ্যাসেসমেন্ট কি করছে, মূল্যায়নের জন্য তথ্য সংগ্রহ করছে, মূল্যায়ন কিভাবে করবে, আর মূল্যায়ন হলো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। তো এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশন। আমরা নেক্সট যেটাতে যাব, এই টাইপস অফ মেজারমেন্ট স্কেল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই স্কেল থেকে অনেক ধরনের প্রশ্ন হয়, এমনিতেই আমাদের বিএ এমএড বিভিন্ন ধরনের পরীক্ষাতে প্রশ্ন হয় যে বিভিন্ন ধরনের পরিমাপক স্কেলগুলি সম্পর্কে আলোচনা করা, তাদেরও কাজে লাগবে। এবং আমাদের এসএসসি এমএসসি যারা প্রিপারেশন নিচ্ছে তাদের এই পরিমাপক স্কেল থেকে কিন্তু প্রশ্ন অনেক রকম আসছে, সেটা আমি বলে দেবো কিভাবে প্রশ্ন আসে, কোনগুলো কোন ধরনের প্রশ্ন আসতে পারে। তো দেখো, টাইপস অফ মেজারমেন্ট স্কেল, তার মানে আমরা স্কেল মেজারমেন্ট পরিমাপ সম্পর্কে জানলাম। এই পরিমাপ করার একটা পদ্ধতি হলো স্কেল, যেটাকে বলছে পরিমাপের স্কেল। তো পরিমাপ স্কেল যে শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগটি করেছেন স্মিথ স্টিভেন্স, নামটি একটি মনে রাখবে ইনফরমেশন কোশ্চেন হিসাবে, যে স্মিথ স্টিভেন্স টাইপস অফ মেজারমেন্ট স্কেলের শ্রেণীবিভাগটি করেছেন। সালটা কত সালে, 1946 সালে। তিনি তার গবেষণাপত্র কি, অন দ্য থিওরি অফ স্কেল অফ মেজারমেন্ট, অন দ্য থিওরি অফ স্কেল অফ মেজারমেন্ট, এই ওনার গবেষণাপত্রে উনি এই পরিমাপের 4টি স্কেলের কথা বলেছেন। কত, 1946 সাল। তা একটা মনে রাখার সুযোগ বলে দিই, স্বাধীনতা লাভের আগের বছর। এই শ্রেণী বিভাগটা কত সালে হয়েছিল মেজারমেন্টের, মনে করতে পারছি না, হ্যাঁ স্বাধীনতা লাভের আগের বছর। তো এটাই আমরা মনে রাখবো, 1946 সাল, এবং অন থিওরি অফ স্মিথ স্টিভেন্স। 4 ভাগে ভাগ করেছেন, নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, আর ইন্টারভ্যাল স্কেল, আর রেশিও স্কেল, এই 4 ভাগে ভাগ করেছেন। আচ্ছা, একটা বিষয় মনে পড়ে গেল, অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছিলে যে আমাকে যে কিভাবে যোগাযোগ করব, কেউ নাম্বার চাইছিলে। তো তাদেরকে বলি, আমার এই অনলাইন যে গাইড আমি দেওয়া শুরু করেছি এসএলএসটি, এসএসসি এমএসসি পিএসসির জন্য, অনলাইন যে আমি গুগল মিটের মাধ্যমে গাইড দেওয়া শুরু করেছি, তো সেই জায়গাতে আমি বলতে চাইছি যে ওখানে আমাদের ডেসক্রিপশানে আমার একটা মেসেঞ্জার লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা যোগাযোগ করবে, করবে, তারপরে আমি ওখানে নাম্বার দেবো, ওখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে।
তো আবার আমি রিপিট করলাম, তো এই জন্যই রিপিট করলাম, মনে পড়ে গেল, কারণ অনেকে মেসেজ করছো অন্যান্য ভিডিওতে যে নাম্বারটা দিন তাদেরকে বলছি যে আমার ডেসক্রিপশন বক্সে আমার মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে যোগাযোগ করে নেবে, ওখানে আমি তারপরে তোমাদেরকে ডিটেলসটা জানিয়ে দেব। আচ্ছা দেখো, যদিও আমার 2 মাস প্রায় প্রায় শুরু করেছি, অনেকগুলো ইউনিট হয়েছে। আচ্ছা, হয়ে যাচ্ছে তাই তো, সরি, আর আলোচনা শেষ করি আমরা। তো দেখো অনেকটা বড় হয়ে যাবে, ভীষণ ভাবছে আপনি এইসব বাদ দিয়ে আপনি আবার আপনার কাজ করুন। আচ্ছা দেখো, নমিনাল স্কেল হচ্ছে নামসূচক স্কেল। নামসূচক স্কেল পরপর দেখো এমনভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো, গল্পের মতো করে ভাবো, এটা একটা ভাবো যে গল্পের ছলে ভাবো। নমিনাল স্কেল পরপর যে 3টে নাম, নমিনাল স্কেল, নামসূচক, অর্ডিনাল স্কেল আর ইন্টারভ্যাল স্কেল, রেশিও স্কেল, এই 4টে স্কেল যে সাজানো হয়েছে এটা সিকোয়েন্স অনুযায়ী সাজানো হয়েছে, ছোট থেকে বড় আকারে, এটা সব থেকে বড় বিষয়। তার মানে এখান থেকে আমি বলতে চাইছি সব থেকে ছোট স্কেল নমিনাল স্কেল, সব থেকে বড় স্কেল রেশিও স্কেল। তো নমিনাল স্কেল কোনটা? যেমন ধরো স্কেল আমরা ব্যবহার করেছি, স্কেলে কি হয়, মাপ দেওয়া থাকে, কিন্তু শুধু সেই স্কেল বলতে মাপটা শুধু নয়, দৈর্ঘ্য মাপটা নয়, স্কেল একটা টুল, একটা পদ্ধতি। তো নমিনাল স্কেলটা কি? নমিনাল স্কেল হলো বা নামসূচক স্কেল হলো যে স্কেলের সাহায্যে কোনো একটা বস্তুকে বা কোনো ব্যক্তিকে শুধু কি হবে, সংখ্যা দ্বারা চিহ্নিত করা হবে, তাকে নমিনাল স্কেল। তার মানে এখানে মেন ইম্পর্টেন্ট কোডটা কি, শুধুমাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে। যেমন ক্রিকেট খেলোয়াড়দেরকে, ফুটবল খেলোয়াড়দেরকে একটা সংখ্যা দেওয়া হয়, যে জার্সি নাম্বার দেওয়া হয়, যে এত নম্বর জার্সি, বা ধরো কোনো বিদ্যালয়ে খেলা হচ্ছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে দেখবে একটা মানে কোড দেওয়া হয়, তাকে যেটা চেস্ট নাম্বার দেওয়া হয়। কিন্তু সেই চেস্ট নাম্বার যখন দেওয়া হয়, তার দ্বারা কি যে এক পেলো চেস্ট নাম্বার, সে কি সব থেকে ভালো খেলতে পারে বলে? না, এখানে কোনো বৈশিষ্ট্যকে খেয়াল করা হলো না, শুধুমাত্র একটা সংখ্যা দ্বারা চিহ্নিত করা হলো। তার মানে যখন কোনো বস্তুকে, যেমন ধরো স্টোরে আলুর বস্তা রাখা হয়, স্টোরে তো আলুর বস্তা রাখা হয়, সেখানে লেবেলিং করা, যে ভালো আলু খারাপ বলে কি নাম্বার দেওয়া হচ্ছে এরকম ভাবে নয়, একটা সংখ্যা দেওয়া হচ্ছে। তার মানে যখন তার গুণগত দিক, তার বৈশিষ্ট্যগত দিক কিছু দেখা হচ্ছে না, জাস্ট কোনো বস্তুকে বা ব্যক্তিকে একটা সংখ্যা দেওয়া হচ্ছে, তখন যে স্কেলটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে নমিনাল স্কেল। যেমন বিরাট কোহলির জার্সি নাম্বার এত, আমাদের যখন ধোনির জার্সি নাম্বার এত, সচিন টেন্ডুলকার জার্সি নাম্বার এত ছিল। তার মানে জার্সি নাম্বারের ভিত্তিতে কি খেলোয়াড়কে যে 1 নম্বর জার্সিতে ভালো খেলছে এরকম বোঝাচ্ছে না, জার্সি নাম্বারটা একটা জাস্ট নাম্বার। তো এই ক্ষেত্রে যে স্কেল ব্যবহার করা হচ্ছে পরিমাপের ক্ষেত্রে, সেটা হচ্ছে নমিনাল স্কেল। তো নামসূচক স্কেল হলো একটি পরিমাপের পদ্ধতি যেখানে তথ্যকে বিভিন্ন শ্রেণী বিভাগে ভাগ করা হয় এবং যার মধ্যে ক্রম বা মানের কোনো পার্থক্য নেই, কোনো বৈশিষ্ট্যগত দিক দেখা হয় না। এক্সাম্পল, জেন্ডার দেখা যাচ্ছে, মেল ফিমেল আদার্স, এখানে কি কোনো কিছু ভিত্তিতে দেখাচ্ছে না, সে শুধু দেখাচ্ছে সে মেল না ফিমেল না আদার্স, তো এটা। আচ্ছা দেখো, নমিনাল স্কেল আরো কিছু বলে দিই। নমিনাল স্কেলের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হিসাবে কি ব্যবহার করা হয় না, মোড ব্যবহার করা হয়। তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হিসাবে এখানে কি ব্যবহার করা হচ্ছে, মোড ব্যবহার করা হচ্ছে। এখানে কাউন্টিং করা হয়, মানে কাউন্টিং মানে কি, এতজন এসছে, ডাক্তারের নাম লেখাতে গেছে, এতজনে আমার নাম আছে, তো এগুলো কাউন্টিং। তাহলে এই যেগুলো ব্যবহার হচ্ছে এগুলো নমিনাল স্কেল। তার মানে কেন্দ্রীয় প্রবণতা হিসাবে এখানে কি ব্যবহার করা হচ্ছে এটুকু খেয়াল রাখবে, কেন্দ্রীয় প্রবণতা হিসাবে মোডের ব্যবহার করা হয়। এটা সব থেকে ছোট স্কেল, এখানে শুধুমাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, এই বিষয়গুলো মনে রাখবে। নেক্সট আমরা নেক্সট স্কেলেতে যাব, অর্ডিনাল স্কেল, ইন্টারভ্যাল স্কেল, আর পরের স্লাইড আছে রেশিও স্কেল। তাহলে আজকে আমাদের কমপ্লিট। তো অর্ডিনাল স্কেল দেখো, অর্ডিনাল স্কেল হচ্ছে ক্রমসূচক স্কেল, যাকে বাংলাটা বলা হচ্ছে ক্রমসূচক স্কেল। ক্রমসূচক, ক্রম মানের ক্রমানুসারে সাজাও, ছোট থেকে বড় সাজাও, মানে এরকম বলে না যে ক্রমানুসারে। তো এই স্কেলটার কাজ হচ্ছে সেটা, যে অর্ডিনাল স্কেল হলো এমন একটি পরিমাপ পদ্ধতি যেখানে মানগুলিকে একটি নির্দিষ্ট ক্রমানুসারে বা র্যাঙ্কের ভিত্তিতে উপস্থাপন করা হয়। এই স্কেলের মানগুলির মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট তা নির্ধারণ করা সম্ভব নয়, তবে মানগুলির মধ্যে কি পরিমাণ পার্থক্য সুনির্দিষ্ট তা সম্ভব, নির্ধারণ করা সম্ভব, ছোট নির্ধারণ করা সম্ভব, তবে ছোট পার্থক্য কিন্তু দেখায় না। আচ্ছা, এত কিছু যা লেখা আছে, আচ্ছা আমি মেন বিষয়টা বলে দিই। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে নেবে, যে আগের যে বিষয়টা বললাম নমিনাল স্কেল, সেখানেও কিন্তু গাণিতিক পক্ষে আসবে, যোগ বিয়োগ গুণভাগ কিছু করা হয় না, যে যোগ করা হচ্ছে কোনো স্কোরকে, বিয়োগ করা হচ্ছে গুণভাগ কিছুই হচ্ছে না, যেটা এই স্কেলেতেও হয় না। তো দেখো সোজা সাপটা বোঝার চেষ্টা করো, ক্রমসূচক স্কেল বা অর্ডিনাল স্কেল কোনটা, যেখানে কোনো একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে
কোনো বস্তুকে বা কোনো কিছুকে একটা কি হচ্ছে মানের ক্রমানুসারে সাজানো হচ্ছে। যেমন যে মানে রেজাল্ট দেওয়া হচ্ছে যে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, বা কোনো খেলোয়াড়দের প্রতিযোগিতা প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, থার্ড হয়েছে। তার মানে এখানে সে ছুটে 20 জন ছুটেছিল রানিং প্রতিযোগিতায়, তার মানে 3 জনকে আমরা নিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে নিয়েছি, আরও যদি নেওয়া হয় নিতে পারে। তার মানে কোনো একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে শুধু মানের ক্রমানুসারে সাজানো হচ্ছে যে স্কেলের দ্বারা, সেটাকে হচ্ছে ক্রমসূচক স্কেল। এটা হচ্ছে নমিনাল স্কেল, নামসূচক স্কেলের থেকে বড় স্কেল। এখানেই কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ হয় না। এখানে কেন্দ্রপ্রবণতা হিসাবে মিডিয়ান ব্যবহার করা হয়। এখানে বিষমতার পরিমাপ হিসাবে আর যেটাকে বলা হয় চতুর্থাংশ বিচ্যুতি ব্যবহার করা হয়, যেটা কোয়ার্টাইল ডিভিয়েশন। তার মানে এইগুলো মনে রাখবে, বিষমতার পরিমাপের ক্ষেত্রে কোয়ার্টাইল ডিভিয়েশন ব্যবহার হয়, চতুর্থাংশ বিচ্যুতি। কেন্দ্রপ্রবণতার পরিমাপ হিসাবে এখানে মিডিয়ান ব্যবহার হয়। আর তোমার যোগ বিয়োগ গুণ ভাগ হয় না, এটা নমিনাল স্কেলের থেকে একটু বড় স্কেল। যেমন ধরো এক্সাম্পল দেখো, শিক্ষার্থীর ফলাফল এ প্লাস এ বি সি ডি, এখানে এটা দেয়া হয়েছে, কিন্তু এখানে কে কার থেকে বড় ছোট এই পার্থক্য দেখা হবে না, শুধু একটা গ্রেড দেওয়া আছে। এই যে স্কেলগুলো ব্যবহার করা হচ্ছে মার্কশিটে, সেগুলো কোন স্কেলের ভিত্তিতে না, সেগুলো অর্ডিনাল স্কেলের ভিত্তিতে। নেক্সট হচ্ছে ইন্টারভাল স্কেল। ইন্টারভাল স্কেলকে বলা হচ্ছে ব্যাপ্তি সূচক স্কেল। এই ব্যাপ্তির জায়গাতে পার্থক্য কথাটা মনে রাখো। অর্ডিনাল স্কেলের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে মানের ক্রমানুসারে মনে রাখো, নমিনাল স্কেলে সংখ্যাগত দিকটা শুধু মনে রাখো, আর ইন্টারভ্যাল স্কেলেতে মনে রাখো পার্থক্যটা মূল বিষয়। কি বলছে দেখো, যে স্কেলের সাহায্যে কোনো শ্রেণীর অন্তর্গত দুটি সংখ্যার মধ্যে কি পার্থক্য রয়েছে বা দুটি বস্তুর মধ্যে কি দূরত্ব রয়েছে, কি পার্থক্য রয়েছে, সেটাকে যখন যাচাই করা হয় এবং সেটা একটা সময় একক বৈশিষ্ট্য সম্পন্ন পার্থক্যের ভিত্তিতে হয়, সেটাকে বলা হচ্ছে কি না ব্যাপ্তি সূচক স্কেল। ব্যাপ্তি কথাটা লেখা হয়েছে, এটা মিস্টেক টাইপিং, তো যেটাকে বলা হচ্ছে ব্যাপ্তি সূচক স্কেল বা ইন্টারভ্যাল স্কেল। তার মানে এখানে এই জিনিসটা ক্লিয়ার করো সহজ ভাষায়, যে স্কেলের সাহায্যে কোন শ্রেণীর, এতক্ষণ আগের স্কেল পর্যন্ত কিন্তু আমরা পার্থক্য খেয়াল করিনি, কিন্তু এই স্কেলে এসে একটার থেকে একটার পার্থক্যটার কতটা দূরত্ব সেটাকে যাচাই করা হচ্ছে এবং সময় একক বৈশিষ্ট্য সম্পন্ন ভাবে, তো সেটাকে আমরা বলছি ব্যাপ্তি সূচক স্কেল। তো উদাহরণ দেখো, আইকিউ স্কোর, একজন ব্যক্তির আইকিউ 120, আরেকজনের 100, তাহলে পার্থক্য হলো 20, কিন্তু এখানে 0 আইকিউ মানে বুদ্ধিমত্তার সম্পূর্ণ অনুপস্থিত তা নয়। মানে যদি তার কারো আইকিউ লেভেল 0 হয়, তার মানে তার যে বুদ্ধিমত্তার যে একবারে কিছু নেই সেটা বোঝাচ্ছে না। এখানে শুধু আমরা পার্থক্য দেখছি, একজনের আইকিউ লেভেল 120, একজনের 100, তার মধ্যে পার্থক্যটা 20। মানে যখন কোনো দুটো বিষয়ের মধ্যে পার্থক্যগত দিকটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ব্যাপ্তি সূচক বা ইন্টারভ্যাল স্কেল। এখানে কি কি অ্যাপ্লাই হয়, বৈশিষ্ট্যগত দিক কি, বৈশিষ্ট্য হচ্ছে নামসূচক ক্রমসূচক স্কেলের বৈশিষ্ট্যগুলো সব এর মধ্যে বর্তমান। এখানে বিষমতার পরিমাপ হিসাবে আমাদের কি ব্যবহার করা হয়, আদর্শ বিচ্যুতি এসডি ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে তোমার বিষমতার পরিমাপ হিসাবে এসডি ব্যবহার হচ্ছে, কেন্দ্রপ্রবণতার পরিমাপ হিসাবে মিন ব্যবহার হচ্ছে, এবং এখানে ট্রু জিরো ব্যবহার হয় না বা অ্যাবসলিউট জিরো এইখানে স্কেলেতে আসে না, এবং এখানেও গাণিতিক প্রক্রিয়া হিসাবে যোগ বিয়োগ হয় কিন্তু গুণ ভাগ হয় না। আবার খেয়াল করো, ইন্টারভ্যাল স্কেলেতে কেন্দ্রপ্রবণতা হিসাবে মিন ব্যবহার হয়, বিষমতার পরিমাপ হিসাবে এসডি ব্যবহার হয়, মেন বিষয়গুলো আমি বলে দিচ্ছি। আর যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে আগের কোন স্কেল, যে দুটো স্কেল যোগ বিয়োগ গুণ ভাগ কোনোটাতেই হচ্ছিল না, এই স্কেলে এসে যোগ এবং বিয়োগটা হচ্ছে, গুণ ভাগটা হচ্ছে না। আমরা লাস্ট স্কেলেতে চলে যাব, নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে রেশিও স্কেল। রেশিও স্কেলে কি বলা হচ্ছে না, আনুপাতিক স্কেল হচ্ছে যে স্কেলের সাহায্যে দুই বা ততোধিক বস্তুর মধ্যে অনুপাতগত সম্পর্ক পরিমাপ করা হয়, তাকে আনুপাতিক স্কেল বলছে, বা তাদের অনুপাতগত দিকটা দেখা যাচ্ছে। তার মানে যে স্কেলের সাহায্যে দুটো বস্তু বা তার থেকেও বেশি বস্তুর মধ্যে অনুপাতগত দিকটাকে দেখা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে, সেই ধরনের স্কেলকে আমরা বলবো আনুপাতিক স্কেল বা রেশিও স্কেল। এইখানে বিষয় কথাটা, সব থেকে উচ্চ স্তরের স্কেল হলো 4টে স্কেলের মধ্যে আনুপাতিক স্কেল, যেখানে সমস্ত বৈশিষ্ট্য বর্তমান, যেখানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে অনুপাতগত দিকটা দেখা হচ্ছে, এখানে ট্রু জিরো বা অ্যাবসলিউট জিরো কাজ করে। এই কোডটা মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন,
ঠিক এই 4 ধরনের স্কেলের মধ্যে কোন স্কেলেতে ট্রু জিরো বা অ্যাবসলুট জিরো বা পরম শূন্য মান কাজ করে সেটা আনুপাতিক স্কেল। যেমন ধরো অনুপাত বা আনুপাতিক স্কেল পরিসংখ্যানের সবচেয়ে শক্তিশালী, তথ্যসমূহ পরিমাপের স্কেল কারণ এটি ক্রমটাও কাজ করছে, সময় একক পার্থক্য কাজ করছে, প্রকৃত শূন্য বিন্দুর ভিত্তিতে গুণ ভাগ করার সুযোগ দেয় এবং বিশ্লেষণকে আরো অর্থবহ করে। যেমন উদাহরণটা দেখি তারপর বৈশিষ্ট্য কিছু বলবো। যেমন এক্সাম্পল রেশিও স্কেল, উদাহরণটা কি বলছে না, একজন ব্যক্তির যদি 40 বছর বয়স হয় তবে সে 20 বছর বয়সে দ্বিগুণ বয়স। অনুপাত দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে যে একজনের 40 বছর বয়স তার মানে সে 20 বছর বয়সের যে ব্যক্তি তার থেকে দ্বিগুণ বয়স, তার অনুপাতে এই এতটা, এটা ভাবা হচ্ছে। বা একজন ব্যক্তি এত সেমি লম্বা তবে তার মানে যে 90 সেমি লম্বা তার থেকে বেশি দ্বিগুণ। বা ধরো অনুপাতগত ভাবা হচ্ছে যে কোনো ব্যক্তির বয়সের সঙ্গে, আমরা অনেক সময় একটা লিস্ট বা চার্ট দেখি না, যে বয়সের সঙ্গে তার উচ্চতা এবং তার ওজন এতটা থাকা দরকার, বেশিও ভালো উচিত নয়, কমও ভালো উচিত নয়। তার মানে তার বয়স যখন এতটা, তার উচ্চতা এত হবে আর তার ওজনটা এত হবে, তাহলে তার অনুপাতটা ঠিক থাকবে। মানে যখন এই সমস্ত ক্ষেত্রে যে স্কেল ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে আনুপাতিক স্কেল। তাহলে যখন আবারও বলছি, একবার রিপিট করছি, আনুপাতিক স্কেলে দুই বা ততোধিক বস্তুর মধ্যে অনুপাতগত দিকটা দেখা হয়। এখানে কেন্দ্রীয় প্রবণতা হিসাবে মিন, মিডিয়ান, মোড সবই ব্যবহার হয়, কারণ সমস্ত স্কেলে বৈশিষ্ট্যের মধ্যে আছে। এটা হচ্ছে সব থেকে উন্নত স্কেল। এখানে গাণিতিক প্রক্রিয়া হিসেবে যোগ বিয়োগ গুণ ভাগ ব্যবহার হয়। সব থেকে মেন এই স্কেলের যেটা বিষয় সেটা হচ্ছে কি না, ট্রু জিরো, অ্যাবসলিউট জিরো বা পরম সত্য মান এখানে ব্যবহার হয়। তো আজকে আমি তোমাদের যেটা আলোচনা করলাম ডব্লিউবি এসএসসি এমএসসি সিলেবাস অনুযায়ী ইউনিট 9 এর উপরে এটা আছে, মেজারমেন্ট ইভালুয়েশন ইন এডুকেশন। তো এটা আমি করেছি, এর নেক্সট ভিডিওর মাধ্যমে আরও যে সমস্ত এই ইউনিটের আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। যদি তোমাদের একটু ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রিপশন করে নেবে যারা সাবস্ক্রিপশন করনি, আর লাইক করবে, আর কমেন্ট সেকশানে কিছু না কিছু জানাবে, আমার ভালো লাগবে। আর প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট সেকশানে জানাবে কোনো বিষয়ের উপরে যদি ভিডিও করতে হয়। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। থ্যাংক ইউ।